আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ২১ পূর্ণ করে ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। জন্মদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভি পরিচালক নুরুদ্দিন আহমেদ, আশফাক উদ্দিন আহমেদ। প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনের বিশেষ আয়োজনে অংশ নেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, ফাইন্যান্স, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অনুষ্ঠান বিভাগ, ব্রডকাস্ট, আইটি, এনটিভি অনলাইন সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময়ের সাথে আগামীর পথে স্লোগানে ২০০৩ সালের এই দিনে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এনটিভি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অগণিত সদস্যদের যারা এই এনটিভিকে ভালোবাসেন, তাদের সবাইকে জানাই এনটিভির পক্ষ থেকে এনটিভির শুভ জন্মদিন। আজকে আমরা এখানে একত্র হয়েছি একটি পরিবার। আপনারা জানেন আমরা সবসময় বলে আসছি এনটিভি একটি পরিবার। তাই আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে এনটিভি যৌবনে পা দিয়েছে। তো এনটিভির এই ভরা যৌবনকে আমরা সর্বতোভাবে দেশবাসীর কল্যাণে এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের ভালোবাসা এবং ভালো লাগাকে কেন্দ্র করেই সময়ের সাথে আগামীর পথে এগিয়ে যেতে চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। দিনভর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এনটিভি পরিবার। হাসানুল শাওনের রিপোর্ট। একুশ পেরিয়ে ২২-এ এনটিভি। তাই তো দর্শক শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা প্রকাশ জনপ্রিয় চ্যানেল এনটিভির প্রতি। বুধবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের পাশাপাশি এনটিভিতে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা। সবার আশা, অতীতের মতোই সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এনটিভি চেষ্টা করছে আগের সে ঐতিহ্যকে রক্ষা করতে। আশা করি ২১ বছর পার হয়ে ২২ বছরে পদার্পণ করলো, সেখানে এই বিষয়গুলোকে নিয়ে ভাববার অবকাশ আছে। সমস্ত চ্যালেঞ্জগুলি তারা সাহসিকতার সাথে অতিক্রম করেছে এবং মানুষের আস্থার দিকটা ধরে রাখার চেষ্টা করেছে। এনটিভির এই শুভ দিনে আমি শুধু এইটুকুই বলবো, আমি লিখতে চাই, আমি বলতে চাই, আমি দেখতে চাই কোনটা সাদা কোনটা কালো। এনটিভি এমনই একটা জায়গায় পৌঁছেছে, তাদের গ্রহণযোগ্যতা অনেকের টেলিভিশনের চেয়ে বেশি এবং তার জনপ্রিয়তাও বেশি। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উৎসবের আমেজ এনটিভিতে। দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য আয়োজন করা হয় বিশেষ কিছু অনুষ্ঠান। আমরা বলছি যে গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। আজকে ২২ বছর পূর্তি হলো এনটিভির, এবং সেই সঙ্গে আজকে আমার সঙ্গীত জীবনের যাত্রা ৬০ বছরের পালন করা হচ্ছে আজকের দিনেই। দুটো মিলিয়ে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। দোয়া করছি এনটিভি আরও ভালো ভালো সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেবে, বিশেষ করে
গানের অনুষ্ঠান। শুভ জন্মদিন এনটিভি, এভাবে যুগের পর যুগ সুনাম অক্ষুণ্ণ রেখে ভালো কাজে এগিয়ে যায়। সেই ব্যাপারটাই হয় এনটিভির ক্ষেত্রে, যে একেবারে আমার নিজের ঘর, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। তো সেই জন্য এনটিভি একদম অন্যরকম একটা আবেগের নাম। এনটিভির লোগো, এনটিভির প্রোগ্রাম, এনটিভির নিউজ, প্রত্যেকটা জিনিস অনেক স্ট্যান্ডার্ড। এনটিভি এমন একটা প্ল্যাটফর্ম, এটা একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম বলবো, শুধু ভাইরাল প্ল্যাটফর্ম এরকম না। এনটিভি সবার একটা রুচিশীল প্ল্যাটফর্ম। 2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে। সামনের দিনগুলোতে আরও নতুন কিছু অনুষ্ঠান এবং তথ্য সংবাদের উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত করবে। তাদের যে মূলনীতি এরা ঠিক রেখে সংবাদ পরিবেশনে এবং অনুষ্ঠানমালা প্রচার করবে, যেটা মানুষ এটা থেকে শিক্ষামূলক অনেক কিছু জানতে পারবে। সর্বস্তরের দর্শকের ভালোবাসা নিয়ে সামনের দিনেও এগিয়ে যেতে চায় সবার প্রিয় চ্যানেল এনটিভি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 22তম বছরে পদার্পণে এনটিভিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সময়ের সাথে আগামীর পথে প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি। তিনি প্রতিষ্ঠা বার্ষিকী এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এনটিভি 21 বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সব সময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানান, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য, উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। প্রতিষ্ঠা বার্ষিকী এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দিনটি উপলক্ষে এনটিভি পরিবার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান স্পিকার। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার পর থেকে মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সাথে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিরিন শারমিন চৌধুরী। এবারে অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নয়, ক্ষমতায় আসার জন্য দেশ বিক্রি করেছিল বিএনপি। আঞ্চলিক যোগাযোগ সুবিধার জন্য ভারতকে ট্রানজিট দেয়া হয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, এতে কি ক্ষতি হয়েছে? বিএনপি দেশকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছিল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতা তুলে ধরেন। বলেন, প্রান্তিক ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করা এই সরকারের অন্যতম সাফল্য। এই যে আশ্রয় প্রকল্পের ঘরগুলি আমরা করে দিচ্ছি,
তাতে প্রায় 8,67,977টি ভূমিহীন পরিবারকে আমরা পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। 58টি জেলা, 464টি উপজেলা, সেখানে কোনো ভূমিহীন গৃহহীন না, তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে। ভারতকে রেল ট্রানজিট দেয়ায় যারা নেতিবাচক কথা বলছে তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে আঞ্চলিক যোগাযোগ উন্নয়নের জন্যই দুই দেশের মাঝে এই চুক্তি হয়েছে। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের, এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি, ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে। ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা কলকাতা পর্যন্ত যাচ্ছে, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে, কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। বিএনপি সরকারের আমলে দেশ নানা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার জন্য গ্যাস বিক্রি করেছিল বিএনপি। আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানেও একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না এই কারণে, আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে সন্ত্রাসের হাত থেকে বাঁচিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 2 ঘন্টা অবরোধে বন্ধ থাকে শাহবাগ এলাকায় যান চলাচল। রাজধানীর বাইরেও একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ সহ কয়েকটি সংগঠন। আবির আহমেদের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। কোটা বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শাহবাগ ও আশপাশের এলাকা বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন এই পথ দিয়ে যাতায়াতকারীরা। 2018 সালে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল করা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। একই দাবিতে বৃহস্পতিবার আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়। আগামীকাল 11টায় আমাদের অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হবে। যারা দেশের স্বাধীনতার জন্য কষ্ট করেছে তাদের আমরা অবশ্যই মূল্যায়ন চাই। তারা একটা অল্প পার্সেন্ট, 5% এরকম থাকুক। তাই 100%-এর ভিতরে যদি 56 জন লোকই চলে যায় ওটার ভিতরে, তাহলে আমাদের মেধাটা কোথায় হলো? মেধার মূল্যায়নটা আসলে কোথায় হলো? আগামীকাল রায় হওয়ার কথা রয়েছে। আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা ন্যায় এবং যুক্তিসঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবিতে রাজধানী শাহবাগে সমাবেশ ও বিক্ষোভ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রাতিষ্ঠানিক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে তৃতীয় দিনের মতো সারা দেশের শিক্ষকরা নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। সমস্যা সমাধানে আন্দোলনরত শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক করার কথা রয়েছে। আরও জানাচ্ছেন শফিক শাহিন।
বিভিন্ন দাবি দেওয়া আদায়ে প্রায় সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম দেখা যায়, কিন্তু এবার ভিন্ন চিত্র। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রাতিষ্ঠানিক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের এই আন্দোলন গড়িয়েছে তৃতীয় দিনে, যার কারণে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর লাখ লাখ শিক্ষার্থী। এই অবস্থায় নিজেদের দাবি আদায়ে অনড় শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে জিম্মি করেছে, আমাদের উপর খড়গগ্রস্ত হয়েছে বলে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। শিক্ষকদের দাবি কিভাবে মেনে নেওয়া যায় সেই করণীয় ঠিক করতে বৃহস্পতিবার তাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব টেলিফোনের মাধ্যমে উনি আমার সাথে কথা বলেছেন। এমনকি উনি বলেছেন আপনারা আমার সাথে আসেন, বসেন, আপনাদের দাবি দাওয়াগুলো আমি শুনি। শিক্ষকদের আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসও শুরু করা যায়নি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। জনপ্রতিনিধিরা সৎ থাকলে দুর্নীতিবাজরা পার পাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই চলবে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা যোগ দেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে তারেক জিয়ার নামে আতঙ্ক বিরাজ করছে। মধ্যরাতে ফরমান দিয়ে বিএনপির যে কমিটি গঠন চলছে সেই কমিটিকে ভুয়া বলে আখ্যা দেন তিনি। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে উল্লেখ করে কাদের জনগণের ভয় না পাওয়ার আহ্বান জানান। বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। একটা মন্ত্রণালয়ে মন্ত্রী যদি সৎ, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না। জনপ্রতিনিধিরা যদি সৎ থাকে তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। ক্ষমতাসীনদের কথায় দুর্নীতি দমন কমিশন চলছে বলেই দেশে এত দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বালিশ কাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত যারাই জড়িত তারা সবাই সরকারের কাছের লোক বলে জানান রেজভী। ক্ষমতাসীন দল ভারতের অনুগত এমন অভিযোগ করে রিজভী বলেন, সীমান্ত হত্যা, দেশের বুক চিরে রেল লাইন করা, ট্রানজিট সুবিধা না পাওয়া, এসবের মাধ্যমে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে রিজভী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেই সরকার শিক্ষকদের পেনশনে ভাগ বসিয়েছে। সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে বিগত 15-16 বছরে আওয়ামী লুটপাটের সরকার যে অনিয়ম, অপচয় এবং মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রেখেছে। কমিশনের দ্বারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিষ্ঠুরতা, পৈশাচিকতা, বর্বরতা ও অমানবিকতার দৃষ্টান্ত হচ্ছে আওয়ামী লীগ। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদের জখম করেছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলায় দলের নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। মারজুক আহমেদ, কামরুজ্জামান এবং আতিকুর রহমান রাসেল সহ অনেক নেতাকর্মী এখনও নিখোঁজ রয়েছে। মির্জা ফখরুল বলেন, অবৈধ শাসন নিয়ে কেউ যাতে প্রতিবাদ করতে না পারে সেজন্যই সরকারের প্রশ্রয়ে এমন হামলা চালানো হয়েছে।
পুরনো নিয়ম বদলে নতুনভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা। অর্ধবার্ষিকী পরীক্ষার আদলে ষান্মাসিক মূল্যায়ন নিয়েও চলছে সমালোচনা। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল বলেছেন, এই পরীক্ষা দিয়ে মেধা যাচাই করা হচ্ছে না। নাসিবুর রহমানের রিপোর্ট। ফাইনালি তোমাদের প্রশ্নপত্র কিন্তু ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র আমাদের কাছে এসেছে এবং ঘোষণা দেয়া হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা শুরুর ৩ ঘন্টা আগে নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান। কিন্তু আগের দিন রাতেই সেই প্রশ্ন ডাউনলোড করতে পারায় তা ছড়িয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে। ঠিক আছে, তো তারপর দেখো সামাজিক অভিভাবকরা বলছেন, পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ায় এমন মূল্যায়ন পদ্ধতিতে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সন্তানরা। আর কালকে আমি দেখতেছি ও প্রশ্ন যেমন প্রশ্নটা আছে অ্যানসারটাও সাথে সাথে দেয়া, তাহলে ওদের পড়ার কোনো চাপই নাই। ওরা কি করে, ভবিষ্যতে ওরা কি করবে? কালকে যে ইউটিউবে প্রশ্ন প্লাস অ্যান্সার পাইলাম, ওটা লিখতে বাচ্চাদের হাইয়েস্ট 20 থেকে 25 মিনিট লাগবে। তাহলে 5 ঘন্টা কেন আমাদের বাচ্চারা এই ক্লাসের ভিতরে কি করবে? প্রথমবার তো একটু নিজ হয় আর কি। তবে অভিভাবকদের উদ্বেগকে অযৌক্তিক বলে মনে করছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর একটি অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন এই মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের কোনো বিষয় নেই। অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেহেতু আমরা বলছি এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক, সেই কার্যক্রমে তাকে অংশগ্রহণ করতেই হবে। সে যদি আগে থেকে জানে কি কার্যক্রমে তাকে অংশগ্রহণ করতে হবে, সেখানে কোনো ক্ষতি নেই। এখানে ফাঁস হওয়ার কোনো বিষয় নেই। এটা পাবলিক পরীক্ষা নয়, এটা শ্রেণীকক্ষ ভিত্তিক পরীক্ষা। সেখানে প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, অংশগ্রহণের মাধ্যমে সেই শিক্ষার্থী প্রকাশ করবে তার শিখন ফল, যে লার্নিং আউটকাম, সেটা অর্জিত হয়েছে কিনা। নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীরা আরও সৃজনশীলভাবে গড়ে উঠবে বলে জানান মন্ত্রী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এতে শ্রম আপিল ট্রাইব্যুনালে দায়ের করা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত আরও বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের দণ্ডের রায় ও আদেশ স্থগিত করে দেওয়া শ্রম আপিলের ট্রাইব্যুনালের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। যশোর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ এখন মাফিয়াদের হাতে। সংসদে কোনো রাজনীতি নেই, প্রশাসনেও মাফিয়া। এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। লক্ষ্মীপুরের সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণের সাংবিধানিক অধিকার, আইনের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার হরণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, জনগণের সেবা করার ইচ্ছা থাকলে প্রশাসনে দুর্নীতিবাজদের নাম প্রকাশ করতে হবে। এছাড়া বগুড়া, নরসিংদী, রাজবাড়ী, নওগাঁ, ঝালকাঠি, শেরপুর, পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। পাবনা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় হামলায় 2 পুলিশ সদস্য সহ 6 জন আহত হয়েছে। এই ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিকেলে শহরের রাধানগরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের আটক করে রাখে পৌরসভার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব সহ তার অনুসারীরা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপরও হামলা করে তারা। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 4 জন ও 2 পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে রাজীব সহ 3 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট 15 জুলাইয়ের পর আর থাকছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ব সেশনে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এর আগে সেমিনারে একটি সেশনে সমুদ্রকেন্দ্রিক দেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, গভীর সমুদ্রে বেশ খনিজ সম্পদের সম্ভাবনা থাকায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। সেপ্টেম্বরে যা শেষ হবে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র এলাকায় হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ হবে বলে জানান তিনি। বেসরকারি খাতের ব্যাংক আইএফআইসি ব্যাংক মধুমাস উৎসব পালন করেছে। আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ১,৪০০ এরও বেশি শাখা এবং উপশাখায় আইএফআইসি ব্যাংক মধুমাস উৎসব পালিত হয়েছে। রাজধানীর প্রিন্সিপাল শাখায় এই উৎসবের উদ্বোধন করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হাসনাত। জ্যৈষ্ঠ মাসের ফল আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, ডেওয়া, লটকন, বাতাবি লেবু সহ বিভিন্ন ফল দিয়ে আইএফআইসি ব্যাংকের শাখা উপশাখাগুলোতে আগত গ্রাহক এবং অতিথিদের আপ্যায়ন করা হয়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেল কানা ঢুকেছিস অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে কোন জ্ঞানে ফিরেন না আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে আমরা বলি স্বামী স্ত্রী শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন চরি আন্নে কালকে ও নাই গরে এতিমের লাইন হারাইতে চলে গেছেন এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না ভাই আর আব্বুল্লাহকে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইয়ে ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসের কোনোদিন এমনি তুই ঠিকই কইছিস বাজে ঠিকই কইছিস তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না কোনোদিন ভাবিও না অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।